রাই ঘুমোচ্ছিল। ওখানে অনির্বাণ নেই, অনির্বাণ গেছে অফিসে। মেয়েটা যে কাজ করে ঐশ্বর্য, তার বয়ফ্রেন্ড দেখেছে বৌদি ঘুমোচ্ছে, দাদা বাড়ি নেই, 10 মিনিটের জন্য বাইরে চলে গেছে। রাই ঘুম ভেঙে অনির্বাণকে ডাকছিল। তারপর মনে পড়েছে অনির্বাণ তো নেই, অফিসে গেছে, বাথরুমে যাবে। ভাবলো যে একা একা যাওয়াটা ঠিক হবে না, মাথাটা যেন একটু ঘুরছে, কি করবে বুঝতে পারছে না। তখন ভাবলো যে ঐশ্বর্যকে ডাকি, চিৎকার করে ডাকলো, কোনো সাড়া শব্দ নেই। তারপর বেলটাও বাজালো, মনে করছে যে কেন সাড়া দিচ্ছে না, কোথায় গেল, ঘুমিয়ে পড়েছে। ওর জন্যই হয়তো ঘুম হয় না, সারা রাত জেগে থাকে, বেচারা ঘুমোচ্ছে, উপায় নেই, একা একাই বাথরুম যেতে হবে। উঠলো, মাথাটা বড্ড ঘুরছে, মনে মনে ভাবছে না কিচ্ছু হবে না, আমি যাই। বাথরুমে গেল, বাথরুম থেকে বেরিয়েও এসে চেয়ারটা ধরে দাঁড়িয়ে আছে, মনে ভাবছে যে আমাকে বিছানায় যেতেই হবে, শরীরটা ঠিক রাখতে হবে, আমার কিচ্ছু হয়নি। ভাবতে ভাবতেই মাথা ঘুরে পড়ে গেছে। এদিকে অনির্বাণ অফিসে আছে, প্রেজেন্টেশন দেওয়া শেষ, খুশি হয়েছে ওরা। রায়কে ফোন করছে, রায় ফোন ধরছে না। এদিকে অফিসের লোকটা সমানে অনির্বাণের সাথে কথা বলছে, ওকে একটা সুযোগ দিয়েছে প্রেজেন্টেশন দেওয়ার, খুব খুশি ওরাও খুশি হয়েছে। কিন্তু অনির্বাণের মন নেই, বুঝতে পেরেছে যে ও একটু ডিস্টার্ব। বলছে, স্যার কিছু কি হয়েছে? তখন বললো, না আমি বাড়িতে একটা ফোন করছি, ফোনটা ধরছে না, একটু চিন্তায় আছি। বললো যে আমরা তো সবাই জানি বৌদির এরকম শরীর, আপনি একটা কাজ করুন না, এখন তো সব মিটে গেছে, আপনি বরং বাড়ি চলে যান, আমি কি আপনার সাথে যাব যদি কোনো সাহায্য লাগে। তখন বললো যে না না, আপনাকে যেতে হবে না, আপনি তো ঠিকই বলেছেন। ও বেরিয়ে গেল। এদিকে ঐশ্বর্য বয়ফ্রেন্ডের সাথে কোথাও একটা গিয়েছিল, ওকে কিছুতেই ছাড়ছে না। বলল যে তুই আমাকে ছাড়, এরকম আমাকে আটকাস না, আমার কি চাকরিটা খাবি? ফোনটা খুঁজে পাচ্ছে না, বললো আমার ফোনটা কোথায়? ফোনটাও নিয়ে নিয়েছে। বলছে এই ফোনটা নিয়ে নিয়েছিস, এটা নিশ্চয়ই বিক্রি করে মদ খাওয়ার চেষ্টা করবি। বললো আরে না না, ফোনটা সুইচ অফ করে রেখেছি, তোর সাথে কথা বলছিলাম, যদি তোর কাজের জায়গা থেকে ফোন আসে। তারপর ফোনটা খুলে দেখছে দাদাবাবুর অনেক মিস কল, ভয় পেয়ে গেছে, দাদাবাবুকে ফোন করেছে। ফোন করতে বলছে তুমি কোথায় ছিলে? বললো দাদাবাবু আমি একটু বাইরে বেরিয়েছিলাম, দরকার ছিল। বললো যে দেখো বৌদি সাড়া পাচ্ছি না, ফোন করে যাচ্ছি, কিছু হলো কি না তুমি দেখো। এদিকে দেখেছিলাম স্রোত বন্ধুদের সাথে যাচ্ছিল, সেই সময় সার্থক গাড়ি নিয়ে এসছে। একবারও স্রোতকে বলেনি যে তুমি আমার সাথে চলো। ওর বন্ধুরা আছে, বলছে তোমরা সব কেমন আছো, পড়াশুনো কেমন হচ্ছে? ওরা বলল স্যার ভালোই হচ্ছে, আপনার কথা খুব মনে হয় যে আপনি আমাদের শাসন করেছিলেন বলেই আমরা ভালো রেজাল্ট করেছিলাম, আর আপনি তো আমাদের বান্ধবীর হাজব্যান্ড, অনেক হয়তো ইয়ার্কি ফাজলামো করেছিলাম, কিছু মনে করবেন না। তখন বললো আরে না না, কিছু মনে করিনি, তা তোমরা কি আমার বাড়ির ওই দিকে যাবে? আমি তো বাড়ি যাচ্ছি। তখন একটি মেয়ে বলল, হ্যাঁ স্যার আমি ওইদিকে যাব, আপনি যদি একটু ড্রপ করে দেন সুবিধা হয়। বাকিরা বলল আমরা তো অন্য পথে যাব। তখন মেয়েটা দ্বিধাগ্রস্ত, গেল না স্রোত, ও উঠে বেরিয়ে গেল। এবার স্রোত অটো ধরে যাচ্ছে। অনির্বাণ হঠাৎ ভাবলো যে আমি স্রোতকে ফোন করি। স্রোতকে ফোন করে বলছে যে তোমার দিদির খবর পাচ্ছি না, ফোন করেছি, আমি অফিস গেছিলাম, তুমি কি একবার বাড়ি আসবে? যদি কাছাকাছি থাকো তুমি একবার বাড়ি চলে যাও। বলেছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, অনির্বাণেরও পৌঁছোতে মিনিট 10 লাগবে। এদিকে রাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, ওর জ্ঞান নেই, অনেকক্ষণ শুয়ে আছে। জ্ঞানটা যখন ফিরেছে ভাবছে আমি কোথায়, মাটিতে। ভয় পেয়ে গেছে, বাচ্চাটার কোনো ক্ষতি হলো না তো? আমি বাচ্চাটার ক্ষতি হলে নিজেকে একেবারেই ক্ষমা করতে পারবো না, অনির্বাণের কাছে কি করে মুখ দেখাবো? উঠতে পারছে না, ওকে উঠতে হবে। সেই সময় হঠাৎ ঐশ্বর্য চলে এসছে। ঐশ্বর্য কোথায় গেছিলো? বলছে তুমি কেন ছিলে না? বলছে বৌদি তুমি পড়ে গেছো, আমি কি মরতে বেরিয়েছিলাম, তুমি ওঠো ওঠো, আমাকে ধরে ওঠো, তুমি ঠিক আছো তো? বলছে আমার বাচ্চা ঠিক আছে। তখন বললো নিশ্চয়ই বাচ্চা ঠিক আছে, তোমার তো ব্লিডিং হয়নি।
তোমার কিচ্ছু হবে না, এ নাও একটু জল খাও, মুখটা মুছিয়ে দিই। ভয়ে অস্থির হয়ে আছে, ঐশ্বর্য ভগবানকে ডাকছে বাচ্চাটার আর বৌদি যেন কিছু না হয়। দাদাবাবু ফোন করেছিল, আসছে। ঐশ্বর্য বলল, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিন যাব না, আমি 10 মিনিটের জন্য বাইরে গেছিলাম। এদিকে দেখেছি বৌমণি চলে এসছে, সার্থক বাইরে অপেক্ষা করছে, স্রোত দেখছে রাইকে। অনির্বাণ অস্থির হয়ে গেছে, কেন ও বেরিয়ে গেছিল। তারপর স্রোত বেরিয়ে এসছে, বলল, আমার যতদূর মনে হচ্ছে বাচ্চা ভালোই আছে, তবে দিদিভাইকে একবার চেক আপ করানো দরকার। অনির্বাণদা, তুমি একটু ব্যবস্থা করো, আমিও নয় তোমাদের সাথে যাব। ঐশ্বর্য যেই সামনে এসছে, অনির্বাণ বলছে, তোমাকে যেন আমি আর ডাক্তারের কাছ থেকে এসে না দেখতে পাই। এই তোমায় টাকা দিয়ে দিলাম, তুমি তোমার ফোন নিয়ে চলে যাও। ওকে কাছ থেকে ছাড়িয়ে দিল। রায়কে নিয়ে গেল ডাক্তারের কাছে, ডাক্তার চেক করছে। ওখানে স্রোতও আসছে, অনির্বাণ অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে। রায়ের যদি কিছু হয়, ও নিজেকে ক্ষমা করতে পারবে না। কেন অফিস গেল? ডাক্তার এতবার বলে দিয়েছিল, তাও ও খেয়াল রাখতে পারলো না। কেন এরকম করলো? ডাক্তারবাবু আর স্রোত একসাথে বেরিয়েছে। স্রোতকে বলল যে, তুমি বলো তো কেমন আছে তোমার দিদি? তখন বলল, আমার যতদূর মনে হচ্ছে যে বাচ্চাও ভালো আছে আর দিদিভাইও ভালো আছে। বলছে, এই তো তুমি ঠিক ডায়াগনোসিস করেছো, তোমার কথা তো আমরা শুনেছি। ওর ম্যাডাম ছিল এই ভদ্রমহিলা ডাক্তার। বলল, তোমার রেজাল্টে আমরা খুব খুশি হয়েছি। বুঝতে পারছেন ওরা কি ল্যাঙ্গুয়েজে কথা বলছে। অনির্বাণ বলল, আমাদের একটু পরিষ্কার করে বলবেন? ডাক্তারবাবু বলছেন, আপনাদের তো বলেইছিলাম এই প্রথম দিকের মাসগুলোতে একটুখানি যত্নআত্তি করতে হবে। রাই পূর্ণাকে যত্ন করতে হবে, ভালো ভালো খেতে হবে, শুয়ে থাকতে হবে, মাথা তো ঘুরতেই পারে যে কোনো সময়। রাই বলল, আমার তো সারাদিন মাথা ঘুরিনি, যখন ও অফিস গেল তখন ঠিকঠাকই ছিলাম, হঠাৎ দেখলাম মাথাটা ঘুরছে, তারপর আমার আর কিছু মনে নেই, পড়ে গেছি। বললো, দেখুন বারবার কিন্তু যে বাচ্চা বেঁচে যাচ্ছে এটা নাও হতে পারে, দুজনেরই ক্ষতি হতে পারে, আপনারা সচেতন হন। একজন মহিলা দরকার যে দেখাশুনো করতে পারবে। অনির্বাণ ভয় পেয়ে গেছে, বলছে, আমারই ভুল হয়েছে, আমার অফিস যাওয়া ঠিক হয়নি। রাই বলছে, তুমি চিন্তা করো না, আমরা তো এখন ঠিক আছি। বাড়ি ফিরে এসছে। এদিকে নীলু খুব চেঁচামেচি করছে, ওর মাকে বলছে, আমি বলেছিলাম আমি ওখানে থাকি, দিদিভাইয়ের দেখাশুনো করব, তোমরা রাজি হলে না, আমি নাকি ক্ষতি করে দেবো। অনির্বাণদা ওই রকমই, অফিস চলে গেল দিদিভাইকে ছেড়ে, আর এমন কাজের মেয়ে রেখেছে, সে বাইরে চলে গেছে। কেন তোমরা আমাকে থাকতে দিতে চাইলে না? বৌমণিও আছে, ওরা কেউ চায় না যে নীলু ওদের বাড়িতে থাকুক। বলছে, দেখো, উম আমাদের তো কোনো হাত নেই, ওরা যদি তোমাকে বলে যে তুমি ওদের কাছে গিয়ে থাকো, তবে থাকবে। ওর মা ফোন করতে চাইছিল। বৌমণি তখন বলল, দেখুন মা, আপনি এর মধ্যে জড়াবেন না। রায়ের যদি কোনো ভালো মন্দ হয়ে যায় তখন কিন্তু সেই চাপটা আমাদের বাড়িতে আসবে। বলল, হ্যাঁ, এটাও তো ঠিক বলেছ। প্রায়শ্চিত্ত করতে চায় নীলু, সেই জন্য ওদের বাড়িতে যেতে চায়। আবার মনে মনে ভাবছে, ভগবানই হয়তো আমাকে সুযোগ করে দিচ্ছে দিদিভাইয়ের এই ক্ষতি হওয়া থেকে আমাদের বাঁচানোর জন্য। ও তো প্ল্যান করেছে দিদিভাইয়ের সংসারটা শেষ করে দেবে, ওদের ভেতরে ঢুকবে, ঢুকে ছারখার করে দেবে। সেই জন্য বারবার ওদের বাড়িতে যেতে চাইছে। বৌমণি বা দাদা কেউ চায় না ও ওদের বাড়িতে যাক, ভয়ে ভয়ে থাকে। বলছে, রাই তোমাকে অনেকবার ক্ষমা করে দিয়েছে, জানো কতবার ফোন করেছিল, তোমার মুখটা শুকনো দেখেছে, বলছিল যে আমার খারাপ লাগছে নীলুকে না বলে, কিন্তু অনির্বাণও তো রাজি না। বলছে, অনির্বাণদা তো ওই রকমই দায়িত্বজ্ঞানহীন, কতবার কি করেছে বলো। অনির্বাণদা দিদিভাইকে প্রেগনেন্ট বলে তাড়িয়ে দিয়েছিল, তখন তো এই তোমাদের খারাপ মেয়ে নীলু কিছু করেনি, কিন্তু সেই অনির্বাণদাকে তোমরা ক্ষমা করে দিয়েছো, আর আমার বেলা কেউ ক্ষমা করতে চাও না। কেন এরকম তোমরা করো? আমি তো বলছি, দিদিভাইয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়, বাচ্চাটার ক্ষতি হয়ে যায়, তখন কে দায়ী থাকবে? ওর মা বলছে, চুপ কর নীলু, চুপ কর, এত খারাপ কথা বলিস না। ওদিকে অনির্বাণ আর রাই রাতেরবেলা শুয়ে পড়েছে, কাজের মেয়েটাকেও ছাড়িয়ে দিয়েছে, কি করবে বুঝতে পারছে না। ভাবছে রায়ের যত্ন করার জন্য একজন মহিলা দরকার, মাকে কি ডাকবে? তারপর বলল, না, মা রায়ের দেখাশুনো করতে পারবে না, তাহলে কি করবে? ওর জন্যই আজকে এরকম চরম বিপদের মুখে পড়েছিল রাই। আর যে কাজের মেয়েটা, সেও এরকম বাড়ি থেকে চলে গেল। আমি তো
রাই একটু সুস্থ হয়ে যাক, আমি কমপ্লেন করব। এইসব মেয়েদেরকে বাড়িতে ডাকে কেউ? ও যখন এইসব চিন্তা করছে, রাই ভেবেছিল ঘুমোচ্ছে, কিন্তু রাই ঘুমোয়নি। ও বলছে, "অনির্বাণ তুমি এখনো ঘুমোনি?" বলছে, "রাই তুমি জেগে কেন?" বলছে, "আমাদের সন্তান বলল, মা তুমি ঘুমোচ্ছ? দেখো বাবা কিন্তু এখনো ঘুমোয়নি, তাকিয়ে বসে আছে।" অনির্বাণ কাঁদছে। বলছে, "তুমি আবার সেই ছিচকাদুনের মতো কাঁদছো? কেন কাঁদছো?" বলল যে, "আমার জন্য তোমার ক্ষতি হয়ে যেতে পারত। খুব বেঁচে গেছো তুমি। আর আমি চাই না আমাদের জীবনে এত বড় ঝড়-ঝঞ্ঝা আসুক। আমি কি করব বুঝতে পারছি না। তোমার একটু আদর যত্ন প্রয়োজন।" রাই বলছে, "তুমি একদম ভেবো না। সব ঠিক হয়ে যাবে। তুমি এখন ঘুমিয়ে পড়ো আর কান্নাকাটি করো না। আমরা সবাই ঠিকঠাক থাকবো।" অনির্বাণ বলছে, "এর থেকে আমার মরে যাওয়া ভালো।" বলছে, "একদম মরে যাওয়ার কথা তুমি বলবে না। আমিও বাঁচবো, তুমিও বাঁচবে আর আমাদের সন্তানও বাঁচবে। আমরা ৩ জনে একসাথে বাঁচবো। একসাথে সুখে দুঃখে সংসার করব।" ওদিকে নীলু ওর মাকে জোর করছে। বৌমণি রাজি না। বৌমণিও ভয় পাচ্ছে নীলু গিয়ে ওদের ক্ষতি করে দিতে পারে। নীলুও সেই চেষ্টাই করবে যে কী করে দিদিভাইয়ের সংসারে গিয়ে ওদের সংসারটাকে নষ্ট করে দেবে। হয় বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করবে, নাহলে রায়ের ক্ষতি করার চেষ্টা করবে। বহুবার করেছে, এইবার একটা বড় সুযোগের অপেক্ষায় রয়েছে। হঠাৎ করে দিদিভাইয়ের প্রতি ওর দরদ উতলে গেছে। নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছে। পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছে। বিশ্বাস করতে পারছে না, বিশেষ করে বৌমণি, অনির্বাণ আর ওর দাদা। ওর ওপর কোনো ভরসা করতে পারে না বাড়ির লোকজন। একমাত্র ওর মাই ওকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য রায়ের কাছে নিয়ে গেছিল, যেটা চায়নি বৌমণি। কী হবে রায়ের? কে ওকে দেখাশোনা করবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে সাথে থেকো।